আইক এবং তার সঙ্গীরা একটি গুহায় আসে বারুদের প্রধান উপাদান সল্টপিটার খুঁজতে। অল্প সময়ের মধ্যে তারা এটি খুঁজে পেয়ে যায়। এদিকে বামুনদের দল নতুন বন্দুক তৈরি করছে, আর ফিওরেন্টিনা অস্ত্রের গুণমান পরীক্ষা করছে যাতে আসন্ন যুদ্ধে কোনো ত্রুটি না থাকে। গিরন সৈন্যদের বন্দুক চালানোর প্রশিক্ষণ দিচ্ছে। সেই বন্দুকগুলোর শক্তি ছিল অবিশ্বাস্য। প্রত্যেক ব্রিগেডের ভাইস কমান্ডার একে একে একত্রিত হয়ে আসন্ন যুদ্ধের কৌশল নিয়ে আলোচনা শুরু করে। এই যুদ্ধের নেতৃত্ব দেওয়ার প্রধান দায়িত্ব ডিমন লর্ড স্বয়ং আইকের হাতে তুলে দিয়েছেন। কেউ এতে দ্বিমত পোষণ করেনি, কারণ সবাই জানে আইকের শক্তি কতটা ভয়ঙ্কর। কিন্তু বাস্তবতা হলো আইকের অধীনে রয়েছে মাত্র 2000 সেনা, অথচ শত্রুপক্ষের সংখ্যা 12,000। তবে আইকের বাহিনীতে রয়েছে কিছু অসাধারণ যোদ্ধা। বিয়ারউলফ তার অতুলনীয় শক্তি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে চায়। অন্যদিকে কুর্সিয়ানা সে পরিকল্পনা করছে রাতের অন্ধকারে শত্রুর উপরে হামলা চালানোর। কিন্তু আইক স্পষ্ট জানিয়ে দেয়, সরাসরি আক্রমণ করলে বিপদ অনিবার্য। দুর্গের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে প্রথমে আত্মরক্ষা করতে হবে, তারপর শত্রুকে দুর্বল করে পাল্টা আঘাত হানতে হবে। এদিকে মানবজোট তাদের বিশাল বাহিনী নিয়ে দ্রুত আইভেলিয়া শহরের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে বাহিনীর কমান্ডার একসময় বামুন জাতির রাজ্য ধ্বংস করেছিল। তাই এই যুদ্ধ শুধুমাত্র টিকে থাকার জন্য নয়, এটি প্রতিশোধেরও লড়াই। আইক মানচিত্রের দিকে তাকিয়ে যুদ্ধের পরিকল্পনা চূড়ান্ত করে। সেনাদের মনোবল বাড়ানোর জন্য সাথে নিজ হাতে খাবার রান্না করে খাওয়ানোর সিদ্ধান্ত নেয়। সৌভাগ্যবশত আইকের উন্নত কৃষি পদ্ধতির কারণে চালের কোনো ঘাটতি নেই। খাবার তৈরির একটি বই থেকে আইক ফ্রাইড রাইস নামে একটি পদ সম্পর্কে জানতে পারে এবং সঙ্গে সঙ্গে সাথীকে এটি রান্না করতে বলে। বই পড়ে কিছু সময়ের মধ্যে সাথী সেই পদটি প্রস্তুত করে। আইক বুঝতে পারে এই খাবার শুধু সুস্বাদু নয়, এটি প্রস্তুত করতেও খুব কম সময় লাগে। জিরন ও লিলিথ খাবারটি খেয়ে খুব পছন্দ করে এবং তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে যুদ্ধের আগে সৈন্যদের এই খাবারটি খাওয়ানো হবে। এদিকে দূর থেকে মানবজাতির জোটের আগমন লক্ষ্য করে প্রহরীরা সিংহা বাজিয়ে পুরো শহরে সতর্ক বার্তা ছড়িয়ে দেয়। 3 জন দলনেতা দ্রুত তাদের খাবার শেষ করে প্রস্তুতি নিতে শুরু করে। গিরন ছুটে গিয়ে এই খবর আইককে জানায়। আইক ভাবতে থাকে, যদি দুর্গ হাতছাড়া হয়ে যায় তাহলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। তাই যে কোনো মূল্যে এই যুদ্ধে জয়ী হতে হবে। মানব জেনারেল নিশ্চিত ছিল যে বিশাল সেনাবাহিনী ও উন্নত অস্ত্রশস্ত্রের মাধ্যমে তারা সহজেই এই যুদ্ধ জিতে নেবে। যুদ্ধ শুরু হয়। শত্রুপক্ষ অসংখ্য তীর ও পাথর দুর্গের দিকে নিক্ষেপ করতে থাকে, কিন্তু আইক প্রতিরক্ষা ব্যারিয়ার তৈরি করে সেগুলো আটকে দেয়। তারা আবার হামলা চালালে আইক সেগুলো প্রতিহত করে। কমান্ডার কিছু সময় ভেবে তৃতীয়বারের মতো আক্রমণের নির্দেশ দেয়, কিন্তু এবার শত্রুপক্ষে জাদুকর বাহিনী একটি শক্তিশালী মন্ত্র প্রয়োগ করে, যার ফলে আইকের প্রতিরক্ষা ব্যারিয়ার নিষ্ক্রিয় হয়ে যায়। তীর ও পাথরের বৃষ্টি দুর্গের উপর আছড়ে পড়তে থাকে, আর ডিমন বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। জেনারেল সৈন্যদের হামলার আদেশ দেয়। মানব সেনারা বিশাল বহর নিয়ে এগোতে থাকলে ডিমনদের বিশাল দানব সেনা পাথর দিয়ে আক্রমণ করে তাদের পিষে দেয়। শত্রু বাহিনীর বিশৃঙ্খলা দেখে আইক তীরন্দাজ দলকে আক্রমণের নির্দেশ দেয়। এমনকি শত্রুদের দিয়ে দানব বিশাল সৈন্যকে নিশানা বানিয়ে ফেলে। চারদিক থেকে এত তীর আসছিল যে গিরন ও ফিওরেন্টিনা আত্মরক্ষা করতে না পেরে পিছু হটতে বাধ্য হয়। মানুষদের সৈন্যরা মই বসিয়ে একে একে উপরে উঠতে লাগলে ডিমন সেনারা পাথর ও তীর দিয়ে তাদের বাধা দিতে থাকে। জেনারেল আবার তীর ও পাথর দিয়ে হামলার আদেশ দিলে কমান্ডারের মুখ কঠিন হয়ে যায়। এইভাবে আক্রমণ করলে তাদের নিজস্ব সেনারাও বিপদে পড়বে। কিন্তু জেনারেলের কোনো যায় আসে না, তার কাছে বিজয় হওয়াই একমাত্র লক্ষ্য। বাধ্য হয়ে কমান্ডার আদেশ দেয়, ফলে বিশাল তীর ও পাথরের আক্রমণে দুই পক্ষের সৈন্যই নাস্তানাবুদ হয়ে যায়। আইকের কয়েকজন ঘনিষ্ঠ সহযোদ্ধা তখনও টিকে ছিল। জেনারেল নিজের সৈন্যদের মারতে একটু দ্বিধা করল না। এই নির্মমতা দেখে আইকের বুকের ভিতরে ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। মানব সৈন্যরা দেওয়ালের ফাটল দিয়ে ভেতরে প্রবেশ করতে ধরলে ডিমন সৈন্যরা তাদের প্রতিহত করতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে সাথী তখন ব্যস্ত আহত ডিমন সৈন্যদের সেবা করতে। জেনারেল দ্রুত বিজয় নিশ্চিত করতে চেয়েছিল, তাই সে আরেক দল সৈন্যকে আক্রমণের জন্য পাঠিয়ে দেয়। ডিমন সৈন্যরা ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল, কারণ জোট বাহিনীর আক্রমণ আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। এরপর শত্রুরা একের পর এক বিশাল পাথর নিক্ষেপ করছিল। লিলিথ তাদের আটকাতে তলোয়ার হাতে তুলে নেয়, কিন্তু শত্রুরা থামার কোনো লক্ষণই দেখাচ্ছিল না। গিরন পুরো বাহিনীকে আক্রমণের নির্দেশ দিতে চাইছিল, কিন্তু ভয় ছিল ভুলবশত নিজের সৈন্যদের ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক তখনই বিয়ারউলফের যোদ্ধাদের দল এগিয়ে এসে দ্রুত দুর্গের দেওয়ালে থাকা শত্রুদের নিশ্চিন্ত করে ফেলে। উপর থেকে গিরনের স্নাইপার দল অনেক শত্রুকে একের পর এক ধ্বংস করে দেয়। শত্রুরা মৃত্যু দেখে পিছু হটতে শুরু করে। বিয়ারউলফ আরো কিছু শত্রুকে শেষ করতে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আইক সঙ্গে
সংকেত পাঠিয়ে তাদের ফিরে আসতে বলে। আসলে পুরো পরিকল্পনাটি আইক আগে ঠিক করে রেখেছিল। তার লক্ষ্য ছিল যুদ্ধ দ্রুত শেষ করা, যাতে ডিমন বাহিনীর ক্ষতি কম হয়। ফিওরেন্টিনা ডিমন থর্নস ম্যাজিক ব্যবহার করে দেওয়াল মেরামত করে দেয়। হঠাৎ জ্যামসের বাহিনী তুর্কের দেওয়াল ভেঙে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ে, ফলে শত্রুরা আতঙ্কে দিশাহারা হয়ে পিছু হটতে থাকে। আইকের মতে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে গেলে সৈন্যরা ক্লান্ত হয়ে পড়বে এবং তাদের মৃত্যুর সংখ্যাও বেড়ে যাবে। তাই পরিকল্পনা ছিল ডিমন সৈন্যরা একে একে যুদ্ধে নামবে, যাতে তারা দিশাহারা হয়ে পড়ে এবং বুঝতে না পারে যে ডিমনদের আসল কৌশল কি। একজন শত্রু সৈন্য দুর্গের দেওয়ালে উঠে ফিওরেন্টিনাকে আঘাত করতেই যাচ্ছিল, ঠিক তখনই গিরন এসে তাকে রক্ষা করে। আইকের পরিকল্পনা ছিল ফিওরেন্টিনা ও গিরনের দল শত্রুদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেবে, যাতে মূল যুদ্ধক্ষেত্রে শত্রুদের সংখ্যা কমে আসে। শত্রুরা ইতিমধ্যে তাদের যুদ্ধযন্ত্র প্রস্তুত করছিল, পরিকল্পনা করছিল প্রবল আক্রমণের। কিন্তু হঠাৎই কুর্সিয়ানার দল ঝাঁপিয়ে পড়ে শত্রুদের দূরপাল্লার অস্ত্রগুলো একে একে ধ্বংস করতে থাকে। আইক জানত শত্রুরা শুধু 12,000 সৈন্য আনেনি, পাশের জঙ্গলে তারা অতিরিক্ত সেনা মোতায়েত করেছিল, যাতে প্রয়োজনে নতুন করে যুদ্ধে অংশ নিতে পারে। তাদের জেনারেল এক প্রতিভাবান বংশের উত্তরাধিকারী, যে নিজের নিরাপত্তাকে সবকিছুর উপরে রাখে। যদি যুদ্ধের গতিপথ বদলে যায়, তবে নিশ্চিতভাবে সে নিজের প্রাণ বাঁচানোর জন্য কোনো ভুল সিদ্ধান্ত নেবে, আর সেই সুযোগে আইক নিজে গিয়ে তাকে বন্দী করবে। আইকের কৌশল শুনে সবাই বুঝতে পারে এটি অবশ্যই কাজ করবে। এতক্ষণে শত্রুপক্ষের সব দূরপাল্লার অস্ত্র ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল। স্যাফিরোর দায়িত্ব ছিল জঙ্গলে লুকিয়ে থাকা শত্রুদের রিজার্ভ বাহিনীকে আটকে রাখা, যাতে তারা মূল যুদ্ধে যোগ দিতে না পারে। অন্যদিকে কিছু শত্রু সৈন্য দুর্গের ভেতরে প্রবেশ করতে সক্ষম হলেও শক্তিশালী ডিমন বাহিনী দ্রুত তাদের দমন করে ফেলে। এক মানব সৈন্য তড়িঘড়ি জেনারেলের কাছে ফিরে গিয়ে জানায় দ্বিতীয় ও তৃতীয় বাহিনী সম্পূর্ণরূপে নিশ্চিন্ত হয়ে গেছে। রাগে উন্মত্ত হয়ে জেনারেল সমস্ত সৈন্যদের একত্রিত করে সামনে আক্রমণের নির্দেশ দেয়। এমনকি সৈন্যদের সঙ্গে সে নিজেও যুদ্ধে নামবে। সেনাদের মনোবল বাড়াতে তারা জোরে জোরে চিৎকার করতে থাকে। তারা দুর্গের দিকে এগোতে থাকলেই হঠাৎ মাটি কেঁপে ওঠে। বিশাল এক ফাটল সৃষ্টি হয়, যা পুরো যুদ্ধক্ষেত্রে ভয় ছড়িয়ে দেয়। শত্রু বাহিনীতে মুহূর্তেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। অন্যদিকে আইক জাদুকরদেরও বন্দী করে ফেলেছিল। জেনারেলের ঘোড়াটি আতঙ্কে পাগল হয়ে ওঠে, তাকে পেছনেই ফেলে পালিয়ে যায়। ঠিক তখনই আইক সামনে এসে বলে, আমি যদি তোমাকে মেরে ফেলি তাহলে এই যুদ্ধ এখানেই শেষ হয়ে যাবে। যদি এখনই তোমার বাহিনীকে পিছু হটার নির্দেশ দাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দিতে পারি। জেনারেল দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আমি যদি মারা যাই তাহলে বাহিনীকে পিছু হটার আদেশ কে দেবে? তবে ঠিক সেই মুহূর্তে বামন রাজা ঝাঁপিয়ে পড়ে এবং তার ধারালো কুড়াল সজোরে গেঁথে দেয় জেনারেলের পেটে। তীব্র যন্ত্রণায় সে মাটিতে লুটিয়ে পড়ে ছটপট করতে থাকে। রাজার দৃষ্টি নিক্ষেপ করে বলে, আজ আমি আমার রাজ্যের ধ্বংসের প্রতিশোধ নিতে এসেছি। সে আবার কুড়াল তুলে জেনারেলের উপর চূড়ান্ত আঘাত হানতে, কিন্তু ঠিক তখনই আইক দ্রুত জাদুর শিকল সৃষ্টি করে তাকে থামানোর চেষ্টা করে। কিন্তু প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা রাজা সেই শিকলও ছিন্ন করে ফেলে। জেনারেল মরতে চায় না। ভয়ে কাঁপতে কাঁপতে সে পুরো বাহিনীকে পিছু হটার আদেশ দেয়। তার আদেশ শুনে সেনারা যুদ্ধ ছেড়ে দ্রুত পালাতে শুরু করে। তবে তাদের মনে একটাই প্রশ্ন, তারা হঠাৎ পিছু হটছে কেন? পরিকল্পনা অনুযায়ী আইক বিজয় হয়, কিন্তু বামন রাজা মোটেও সন্তুষ্ট ছিল না। সে কঠোর স্বরে বলল, তোমার এই সিদ্ধান্ত একদিন তোমাকে বিশাল বিপদের মুখে ফেলবে। কিন্তু আইক একটুও অনুতপ্ত ছিল না। সে বিশ্বাস করত ততদিনে তার বাহিনী এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে কেউ তাদের স্পর্শ করতে সাহস করবে না। যুদ্ধ শেষ হওয়ার পর আইকের সৈন্যরা বিজয়ের উল্লাসে ফেটে পড়ে। তাদের সংখ্যা ছিল নগণ্য, তবু তারা বিশাল এক সেনাবাহিনীকে পরাস্ত করেছে। এটাই ছিল তাদের সবচেয়ে বড় অর্জন। গিরন দৌড়ে এসে আইককে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে লিলিত বিরক্ত হয়ে যায়। কিরণ তার জায়গা দখল করেছে এটা সে মোটেও মেনে নিতে পারল না। সঙ্গে সঙ্গে সে গিরনকে সরানোর চেষ্টা করল। এমনকি সাথীও এসে গিরনকে সরাতে ঝাঁপিয়ে পড়ল। অবশেষে সবাই একমত হলো আইক এখন পর্যন্ত সবচেয়ে দক্ষ ও যোগ্য ভাইস কমান্ডার, যার উপর তারা সম্পূর্ণভাবে নির্ভর করতে পারে। ফিওরেন্টিনা যোগ করল, যুদ্ধ শুরুর আগে সে বলেছিল এই পরিকল্পনা কার্যকর নিশ্চয় হবে, কারণ সে তার সঙ্গীতের উপর সম্পূর্ণ ভরসা করে। এই কথা শুনে উপস্থিত সবাই আরো মুগ্ধ হয়ে গেল। অন্যদিকে স্যাফিরও তখনও শত্রু বাহিনীর রিজার্ভ সেনার মাঝখানে একা দাঁড়িয়েছিল। হঠাৎ এক শত্রু সৈন্য ছুটে এসে তার কমান্ডারকে জানালো তৎক্ষণাৎ পিছু হটার নির্দেশ এসেছে। শত্রু কমান্ডার স্যাফিরোর দিকে তাকিয়ে
বলল, আশা করি অন্য কোনো লড়াইয়ে আমাদের আবার দেখা হবে। কয়েকদিন পর স্যাফিরো আইককে জানায় তার পরবর্তী মিশন জেনোবিয়াতে। মানুষ ডিমন আর্মিদের উপর হামলা করার প্রস্তুতি নিচ্ছে। সেখানে ডিমনদের খাদ্যের সংকট দেখা দিয়েছে। তাই সে আইককে জেনোবিয়ার ফেডারেশন লিডারের কাছে লেনদেনের ব্যাপারে কথা বলতে বলে, যাতে ডিমনদের খাদ্য সংকট দূর হয়। এই লেনদেন ডিমন ও মানুষদের মধ্যে আগে কখনোই হয়নি। আইকের যাওয়ার কথা শুনে তাদের মাথা খারাপ হয়ে যায়। প্রত্যেকে আইকের সঙ্গে চলার প্রস্তাব দেয়। আইক তাদের আইভেলিয়াতেই থাকতে বলে। যুদ্ধে বিজয় হওয়ার খবর শুনে বহু শরণার্থী এই শহরে আশ্রয় নিচ্ছে। তাদের পরিচালনা করা খুব মুশকিল হবে। আইক শহরের সুরক্ষার দায়িত্ব লিলিথকে দেয় আর পরিচালনার দায়িত্ব জিরনকে। আইক জিরনের জন্য একটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল তৈরি করেছে যাতে তার অসুবিধা না হয়। জেনোবিয়াতে চলার পথে আইক সাথীকে ট্রেড ফেডারেশনের ব্যাপারে ব্যাখ্যা করে। ট্রেড ফেডারেশন বিভিন্ন দেশের ব্যবসায়ীদের নিয়ে গঠিত একটি সংগঠন, যেখানে ব্যবসায়ীরা ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার উদ্দেশ্যে আসে। জেনোবিয়াতে গরমের সময় উৎপাদিত ফসলগুলো খুব উন্নত মানের হয়। সেখানকার মশলাও পুরো বিশ্বে বিখ্যাত। বলতে গেলে সেখানে কোনো কিছুর কমতি নেই। আইক জেনোবিয়াতে সেই সমস্ত খাদ্য সামগ্রীকে লেনদেনের উদ্দেশ্যে যাচ্ছে। আইক জঙ্গলের মধ্যে এক চিৎকারের শব্দ শুনতে পায়। রেড বিয়ার্ড নামে জলদস্যু গ্যাং এক সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে অপহরণের উদ্দেশ্যে হামলা চালিয়েছে। গার্ডদের আহত করে মেয়েটিকে যখন ধরতে যায় তখনই মেয়েটি দেখে আইক সবাইকে বেঁধে ফেলেছে। আইক মেয়েটিকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পুরো সাথীর মতো ছিল। গ্যাংয়ের বাকি সদস্যরা হামলা করতে আসলে আইক তাদেরও বেঁধে ফেলে। আইক গার্ডদের ক্ষত সারিয়ে তোলে। মেয়েটি নিজের পরিচয় দেয়, তার নাম ইউরিয়া অক্টেভ। সে জেনোবিয়ার লিডারের মেয়ে। আইক অবাক হয়, কারণ সে লিডারের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। গ্যাংয়ের অন্য সদস্য বুঝতে পারল এখন তাকে অপহরণ করা সম্ভব নয়, তাই সে সরে যায়। ইউরিয়া তাকে বাঁচানোর জন্য আইককে কৃতজ্ঞতা প্রকাশ করে আর আইকের জাদুর প্রশংসা করে। আইক বলে সে স্মিথ রাজ্যের এক ছোট মোটো জাদুকর। জেনোবিয়াতে পৌঁছে তারা ইউরিয়ার মায়ের সাথে দেখা করে। তার নাম অ্যাড্রিয়ানা অক্টেভ, ট্রেড ফেডারেশনের লিডার, সঙ্গে জেনোবিয়ার পরিচালক কমিটির হেড। ইউরিয়াকে বাইরে যেতে বলে, কারণ সে আইকের সঙ্গে একা কথা বলতে চায়। তিনি বুঝে যান যে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি ডিমন লর্ড আর্মির একজন সদস্য, কারণ সে জানে স্মিথ রাজ্যে আইক নামে কোনো জাদুকর নেই। গার্ডরা যখন আইকের শক্তিশালী ম্যাজিকের ব্যাপারে তাকে বলেছিল তখনই সে বুঝে ফেলেছিল মানুষ ও ডিমনদের যুদ্ধের সময় এক মহান জাদুকর এক ছোট্ট শহর স্মিথ রাজ্য থেকে এসেছে বলে পরিচয় দিয়ে এই শহরে কেন আসবে। একটু বুদ্ধি খাটিয়ে তিনি বুঝে ফেলেছিলেন আইক আসলেই কে। আইক নিজের পরিচয় দেয় যে সে হলো আইভেলিয়া শহরের লিডার। সে তাকে এখানে আসার আসল উদ্দেশ্য জানায়। তিনি যেন ডিমন লর্ড আর্মির সঙ্গে লেনদেনের চুক্তি করেন। তিনি মনে করেন আইক মানব জাতির জন্য বিপদ হতে পারে, তাই তার সঙ্গে লেনদেন বিপদ থেকে কম কিছু নয়। আইক বোঝানোর চেষ্টা করে এই যুদ্ধের উদ্দেশ্য হলো যে মানুষ ও ডিমনরা একসঙ্গে মিলেমিশে থাকে। তিনি লোকেদের কাছ থেকে শুনেছেন যে এখনকার ডিমন লর্ড অন্যদের থেকে আলাদা, তবে ডিমনরা তো আর মানুষ নয়। কে জানে ডিমনরা কখন নিজের প্রতিজ্ঞা থেকে মুখ ফিরিয়ে নেবে, তাই এই লেনদেন কখনই সম্ভব নয়। আইক প্রস্তাব দেয় তিনি চাইলে সে জলদস্যুর কবল থেকে তাদের মুক্ত করতে পারে, কারণ সে শুনেছে ট্রেড ফেডারেশনের জন্য জলদস্যুরা অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রস্তাব শুনে তিনি এই লেনদেনে সম্মত হন, তবে দুইটি শর্তে। এক, জলদস্যুদের সমস্যা পুরোপুরি সমাধান করতে হবে। দুই, তার মেয়ে ইউরিয়ার সঙ্গে আইককে বিয়ে করতে হবে। এই শুনে তারা হতভম্ব হয়ে পড়ে। আইক খুব বুদ্ধিমান, সঙ্গে সৎ মানুষও। একদিন সে ডিমন লর্ড আর্মির লিডার নিশ্চয় হবে, তাই তার সঙ্গে সম্পর্ক গড়া নিশ্চয় লাভজনক হবে। হঠাৎ গার্ড এসে জানায় রেড বিয়ার্ড জলদস্যু তাদের পোর্টে হামলা করেছে। তাদের উদ্দেশ্য হলো সমস্ত খাবারের সঙ্গে সঙ্গে মেয়েদেরও জাহাজে তুলে নেওয়া এবং বাকিদের হত্যা করা। তারা কামান দিয়ে পুরো শহর আক্রমণ চালাতে থাকে। তিনি জানতে চান আইক শর্তে রাজি কিনা। আইক কি সিদ্ধান্ত নেবে কিছুই বুঝতে পারছিল না। আইক পোর্টে পৌঁছে দেখে সব জলদস্যু পালিয়ে গেছে। সেখানে আইক এক গার্ডকে উদ্ধার করে। সে জানায় এই জাহাজে থাকা খাবারগুলোকে জলদস্যু লুট করে নিয়ে গেছে, যেটি আজকে পোর্ট থেকে বের হতে চলেছিল। তাদের লিডার কারোসা শক্তিশালী জাদুকর। সে যখন তখন শহরে এসে হামলা চালিয়ে দেয়। আইক সিদ্ধান্ত নেয় সে পরবর্তী হামলা পর্যন্ত অপেক্ষা করবে এবং এই হামলার প্রতিশোধ নেবে। তাই সমস্ত গার্ডদের প্রস্তুত থাকতে বলে। আইক পরিকল্পনায় ব্যস্ত থাকলে সাথী রান্নাঘরে গিয়ে তাদের রান্নার সাহায্য করতে চায়। তারা জানায় রান্নার কাজে অতিথিদের সাহায্য নিলে তাদের কখনোই তার মালিক ক্ষমা করবে না। ইউরিয়া আইকের কাছে এসে একাকিত্বে কথা বলতে
যায়। ইউরিয়া বলে সে এই বিয়েতে সম্মত। আইককে প্রথম দেখাতে সে ভালোবেসে ফেলেছিল, তাই সে শুধু আইককেই বিয়ে করতে চায়। এই শুনে আইক হতভম্ব হয়ে গেলে ইউরিয়া মনে করে আইক হয়তো তাকে পছন্দ করে না। সে কান্না করতে লাগে। তাদের কথা বলতে দেখে সাথীর মন খারাপ হয়ে যায়, কারণ সেও আইককে পছন্দ করতে শুরু করেছিল। বুকে কষ্ট নিয়ে সে টাউনের দিকে চলে আসে। সে এমন কিছু কিনে উপহার দিতে চায় যাতে আইক তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। রেড বিয়ার জলদস্যু গ্যাংয়ের সদস্য সাথীকে এই শহরের লিডারের মেয়ে ইউরিয়া ভেবে তাকে অপহরণ করে নেয়। অপহরণটি সে করেছিল যাতে ক্যাপ্টেন খুশি হয়ে তাকে ভয়েস কমান্ডার বানিয়ে দেয়। সাথী দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বাইরে বেরিয়ে দেখে যে সে সমুদ্রের মাঝে এক জাহাজে রয়েছে। ক্যাপ্টেন তাকে দেখে চিনতে পারে যে সে লিডারের মেয়ে ইউরিয়া নয়, তবে এর দ্বারাও কাজ চলে যাবে। জেনোবিয়াতে এক লোক যে ঘটনাস্থলে ছিল সে শহরের লিডার ইউরিয়ার মাকে জানিয়ে দেয় যে একটি মেয়ে অপহরণ হয়ে গেছে। গার্ড বুঝে যায় যে এই কাজ জলদস্যুদের ছাড়া আর কারো নয়। আইক প্রস্তাব দেয় যে তাকে সে খুঁজে আনবে। এই কাজের জন্য আইককে একটি জাহাজ দেওয়া হয়। এদিকে সাথীকে ভালোভাবে সাজিয়ে ক্যাপ্টেনের সামনে আনা হয়েছে। ক্যাপ্টেন বলে চাকরের কাজ হলো মালিকের সব রকম ভাবে সেবা করা। তাকেও এখানে তার মালিককে খুশি করানোর জন্যই আনা হয়েছে। সাথী ভাবে আইক তাকে বলেছিল যে সাথীর কাজ হবে তার জন্য খাবার রান্না করা এবং বাড়ি পরিষ্কার রাখা। পরিবর্তে সে সাথীকে সব বিপদ থেকে বাঁচাবে। সাথী বলে আমি সব সময় চাকরানির কাজই করে এসেছি, তাই কেননা আমি আপনার জন্য ভালো কিছু রান্না করে আনি। ক্যাপ্টেন সম্মত দিলে সে রান্না শুরু করে। সেখানেই তাকে দুইজন পাহারা দিচ্ছিল। তাদের কাছে সাথী এমন ধরনের মদ চায় যেটি অনেক বেশি স্ট্রং। খাবারে ফ্লেভার অ্যাড করার জন্য তারা মদ এনে দেয়। সে গরম তেলে মদ ঢেলে আগুন লাগিয়ে দেয়, সঙ্গে আরেকজনের মুখে মদ ঢেলে পুড়িয়ে দেয়। সাথী পালিয়ে যায়। সামনে জলদস্যুদের দেখে সে এক জায়গায় লুকিয়ে পড়ে। সে একটি বাক্স খুলে দেখে ভিতরে অনেক ধনসম্পদ রয়েছে যেগুলি শহর থেকে চুরি করা হয়েছিল। সাথী জানতো আইক নিশ্চয়ই তাকে খুঁজতে আসবে। হঠাৎ তার মাথায় এক বুদ্ধি খেলে যায়। ক্যাপ্টেন যখন সাথীকে নিয়ে নানান পরিকল্পনা করছিল, হঠাৎ একজন এসে জানায় পুরো জাহাজে আগুন লেগে গেছে। জাহাজে আগুন লাগিয়ে সাথী এক ড্রামে লুকিয়ে পড়েছিল। জাহাজের অবস্থান আইকে জানানোর জন্য সাথী এটি করেছিল। দুই জলদস্যু তখনও সাথীকে খুঁজছিল। অবশেষে তারা সাথীকে খুঁজে পেয়ে লাথি মেরে তাকে নিচে ফেলে দেয়। সাথী ঢাকনা তুলে একজনের নাকে ছুড়ে মারে আর পালাতে শুরু করে। হঠাৎ ক্যাপ্টেন জাদু দিয়ে তাকে আটকে দেয়। ক্যাপ্টেন জানায় সে তাকে মারবে না, যেহেতু সে প্রতারণা করেছে তাই সে তার পা কেটে নেবে। এক জলদস্যু তার পা কাটতে গেলে হঠাৎ এক ঝড়ো হাওয়া তাকে উড়িয়ে ফেলে দেয়। সেখানে আইক এসে পৌঁছায় আর সাথী তাকে গিয়ে জড়িয়ে ধরে। ক্যাপ্টেন জলদস্যুদের আইকের উপরে হামলার নির্দেশ দিলে আইক ম্যাজিকের ব্যবহার করে কিছুকে বিদ্যুতের ঝলকানিতে পুড়িয়ে দেয় তো কিছুকে উড়িয়ে সমুদ্রে ফেলে দেয়। সাথী বলে আমার মতো মেয়েকে রক্ষা করার জন্য অনেক ধন্যবাদ। অবশেষে আমি তো আপনার গোলাম, যাকে আপনি যে কোনো সময় ছাড়তে পারেন। আইক বলে তুমি আমার গোলাম নও, আমি তোমাকে কখনোই বিপদে একা ছেড়ে পালাবো না। সে ধোঁয়া দেখেই বুঝে গিয়েছিল যে সাথী তার উপর ভরসা করে, তাই সে তাকে জাহাজের অবস্থান জানিয়েছে। ক্যাপ্টেন হঠাৎ বিশাল এক জলঘূর্ণি নিক্ষেপ করলে আইক কোনো মতে প্রতিহত করে দেয়, কারণ সেই জাদু অনেক শক্তিশালী ছিল। আবার জলঘূর্ণি প্রয়োগ করলে আইক দ্রুত পালিয়ে যায়, তবে সেই জাদু পুরো জাহাজকে নাস্তানাবুদ করে ফেলে। পানির নিচ থেকে হঠাৎ উঠে এসে এক বিশাল জলঘূর্ণি জাদু প্রয়োগ করে ক্যাপ্টেনকে সেটির কবলে নিয়ে নেয় এবং তাকেও নিজের জাহাজে ছুড়ে মারে। সঙ্গে সমস্ত জলদস্যুদের বন্দী বানানো হয়। আইক এই সব কিছুর জন্য সাথীকে কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ সাথীর জন্য সে জলদস্যুদের হারাতে পেরেছে, এমনকি চুরি করা ধনসম্পদ সে ফেরত নিতে পেরেছে। কথা মতো তিনি আইকের সাথে লেনদেনে সম্মত হন, কিন্তু এটি গোপন রাখার নির্দেশ দেন। অন্যদিকে মানবচোর দূর থেকে হামলা করে ডিমনদের অবস্থা খারাপ করে ফেলেছে। তবে বড় সমস্যা হলো ডিমনদের কাছে শুধু 3 দিনের খাবার মজুত আছে। স্যাফিরো জানতো এইভাবে চললে তারা দ্রুত না খেয়ে মারা যাবে। সে তাদের উপরে হামলা করার সিদ্ধান্ত নেয়। জেনোবিয়াতে পার্টির জন্য তারা প্রস্তুত হয়েছিল। হঠাৎ ইউরিয়া আইককে এসে জড়িয়ে ধরে। আজ আইক হঠাৎ তাকে কিছু না বলে কোথাও চলে গিয়েছিল, তাই সে তাকে খুব মিস করছিল। সাথী তাকে দূরে সরতে বলে, কারণ আশেপাশের সবাই তাদের দিকেই দেখছে। আইক ভেবেছিল এই পার্টি রেড বিয়ার্ড গ্যাংকে পরাজিত করার জন্য দেওয়া হয়েছে। তখনই ঘোষণা করা হয় যে আইক ও ইউরিয়ার এঙ্গেজমেন্ট এখনই শুরু হবে। এই শুনে আইকের মাথায় হাত পড়ে যায়, কিন্তু মানা করলে তাদের লেনদেন বাতিল হয়ে যাবে। হঠাৎ এক তীব্র আলো ছুটে এসে চারিদিক আবঝা করে দেয় আর আইকের সামনে হাজির হয় ডিমন লর্ড। তিনি জানান আইককে এখনই চলতে হবে, স্যাফিরো বিপদে আছে। স্যাফিরো অ্যালেস্টিয়া রাজ্য দখল করেছে, কিন্তু এটি আসলে একটি ফাঁদ ছিল। শত্রুরা পরিকল্পিতভাবে দুর্য দখল করতে দেয়
তারপর চারদিক থেকেই স্যাফিরোর বাহিনীর উপর আক্রমণ শুরু করে। স্যাফিরো শত্রুদের ফাঁদে সম্পূর্ণ আটকা পড়ে যায়। ডিমন লর্ড তাকে রক্ষার দায়িত্ব আইকের হাতে অর্পণ করেন। অ্যালেস্টিয়ায় শত্রুদের নেতৃত্ব দিচ্ছিল এরিডল, যাকে আমরা আগেও দেখেছিলাম। সে সৈন্যদের দুর্গে প্রবেশ করিয়ে তীব্র হামলা চালায়। ডিমন যোদ্ধারা সর্বোচ্চ শক্তি দিয়ে শত্রুদের প্রতিহত করতে থাকে। তাই শত্রুদের মোকাবিলা করতে এগিয়ে এলে এক শত্রু জাদুকরের আঘাতে সে গুরুতর আহত হয়ে পড়ে। আইক টেলিপোর্ট করে আইভেলিয়ায় ফিরে আসে। জিরন জানায় যে আইভেলিয়াতেও শত্রুরা আক্রমণ চালিয়েছে। একটি মেয়ে একাই সমস্ত শত্রুকে পরাস্ত করে দিয়েছে। আইক দ্রুত বুঝতে পারে এই মেয়েটি আর কেউ নয়, স্বয়ং ডিমন লর্ড। আইক ঘোষণা করে স্যাফিরো ম্যামের জীবন রক্ষা করতে সে অ্যালেস্টিয়া যাবে। কিন্তু সমস্যা একটাই, আইভেলিয়ায় এখন 500টি সেনা রয়েছে এবং এই শহরের নিরাপত্তার দিকেও নজর রাখতে হবে। আইক অ্যালেস্টিয়ার যুদ্ধে সেনা ছাড়াই যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে অ্যালেস্টিয়ার শত্রুদের মোট সংখ্যা 5000 আর ডিমানদের বাহিনীর বাকি সৈন্যরা অন্য শহরে যুদ্ধ করছে। ডুয়ার্ফরাও আইকের সঙ্গে যুদ্ধে যোগ দিতে চায়। আইক তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা শোনে না। তাদের মতে যদি ডিমন লর্ড এই যুদ্ধের মাধ্যমে পুরো পৃথিবীকে এক করতে চান, তাছাড়াও ডুয়ার্ফ জাতিকে একত্রিত করতে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে আইককে সাহায্য করবে। আইভেলিয়ার লোকেরাও আইকের সাহায্যের জন্য এগিয়ে আসে। এর আগে শাসকরা ইচ্ছে মতো তাদের কাছ থেকে কর আদায় করত। সাধারণ মানুষের অবস্থা এতটাই শোচনীয় হয়েছিল যে তারা সঠিকভাবে জীবনযাপন করতেও সক্ষম ছিল না। কিন্তু যেদিন থেকে আইক এই শহর দখল করে শাসন করা শুরু করেছে, সেদিন থেকেই তাদের জীবনযাপনের মান উন্নতি হতে শুরু করেছে। ডিমন সেনারা যুদ্ধের সময় নিজের জীবন দিয়ে তাদের রক্ষা করেছিল। আইক তাদের সহযোগিতায় সম্মত হয়। সে ঠিক করে অর্ধেক সেনা আইভেলিয়ায় থাকবে আর বাকি অর্ধেক তার সঙ্গে অ্যালেস্টিয়ায় যাবে। তবে আইক মানুষদের জন্য একটি শর্ত দেয়, যদি তাদের চলে যাওয়ার পর মানবজোট আবার এখানে আক্রমণ চালায়, তবে যেন তারা যুদ্ধ না করে আত্মসমর্পণ করে। কারণ যদি শত্রুরা জানতে পারে যে তারা ডিমনদের সঙ্গে হাত মিলিয়েছে, তবে তাদের উপর কঠোর শাস্তি নেমে আসতে পারে। পরদিন অর্ধেক সেনা নিয়ে আইক অ্যালেস্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছাতে তাদের 4 দিন সময় লাগবে। এদিকে স্যাফিরো নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে শত্রুদের প্রতিহত করতে থাকে। শত্রুদের তুলনায় ডিমনদের সংখ্যা ছিল অনেক কম। স্যাফিরো এক বিশেষ জাদু ম্যাথিও সোলাগেন ব্যবহার করে সবকিছু ধ্বংস করতে চায়, কিন্তু এতে ডিমনরাও মারা যাবে। তাই সে একটু উঁচু জায়গায় উঠে সে জাদু ব্যবহার করে চারপাশের সমস্ত শত্রুকে একবারে ধ্বংস করার পরিকল্পনা করে। শত্রুর এক জাদুকর স্যাফিরোকে আক্রমণ করে মাটিতে ফেলে দেয় এবং তাকে ধরে ফেলার আদেশ দেয়। কিন্তু স্যাফিরো দ্রুত বাইন্ডিং ম্যাজিক ব্যবহার করে শত্রুদের বেঁধে ফেলে। স্যাফিরো দুর্গের শীর্ষে পৌঁছে বিশেষ সেই জাদুর প্রয়োগ করে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ এক তীর ছুটে এসে তার বুকে বিদ্ধ হয়। শত্রুপক্ষের কমান্ডার ইরুডল তীরটি ছুঁড়েছিল। স্যাফিরো দুর্গের উপরের অংশ থেকে নিচে পড়ে যায় আর মুহূর্তের মধ্যে শত্রুরা তাকে ঘিরে ফেলে। এদিকে পুরো দুর্গ ধীরে ধীরে শত্রুদের নিয়ন্ত্রণে চলে আসে। স্যাফিরোকে বেসমেন্টের কারাগারে বন্দী করে রাখা হয়। সে তখনও জীবিত ছিল। ইরুডলের মনে পড়ে তাদের আগেও দেখা হয়েছিল। সে তার আসল পরিকল্পনা বলে। সে শুনেছে যে ডিমন বাহিনীর মধ্যে এক মানব রয়েছে যাকে পরাজিত করা প্রায় অসম্ভব। স্যাফিরোকে ফাঁদ হিসেবে ব্যবহার করলে সে নিশ্চয়ই তাকে বাঁচাতে আসবে। ফলে তার সঙ্গে পুরো ডিমন বাহিনীও ধরা পড়বে। একজন ডিমন হিসেবে স্যাফিরোর কাছে এটি চরম অপমানের বিষয় যে কেউ তাকে নিজের স্বার্থে ব্যবহার করবে। তাই সে নিজেকে শেষ করে দেওয়ার কথা বলে। অন্যদিকে আইক তার যাত্রা অব্যাহত রাখে এবং সে প্রতিনিয়ত শত্রুদের পরাজিত করার পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকে। এক পর্যায়ে তারা একটি স্থানে থামে। সেখানে মানবদের প্রশিক্ষণ দেওয়া হয় আর ডুয়ার্ফরা অস্ত্র তৈরির কাজ চালিয়ে যায়। ডুয়ার্ফ রাজা আইককে জানায় অস্ত্র তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আইক জিরনকে অ্যালেস্টিয়ায় যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পাঠিয়েছে, কিন্তু সেখানে পৌঁছানোর পর জিরন যা দেখে তাতে সে হতভম্ব হয়ে যায়। তার কথা শুনে আইক দ্রুত অ্যালেস্টিয়ায় পৌঁছে দেখে সে দুর্গের দেওয়ালে স্যাফিরোর পোশাক ঝুলিয়ে রাখা রয়েছে। আইক বুঝতে পারে যে স্যাফিরো ম্যাম সম্ভবত এখনও জীবিত, তবে তার মনে হয় শত্রুরা ইচ্ছাকৃতভাবে তার পোশাক ঝুলিয়ে রেখে এটি বোঝাতে চায় যে তিনি এখনও বেঁচে আছেন, যদিও বাস্তবে তিনি মারা গেছেন। সে শুনেছে যে ইরুডল শত্রুপক্ষের একজন অসাধারণ প্রতিভাবান কমান্ডার। যদি সে ডিমন বাহিনীর পুরো ব্যাটালিয়নকে বন্দী করতে চায়, তবে স্যাফিরো ম্যামকে হত্যা না করে বরং তাকে কৌশলগতভাবে ব্যবহার করার চেষ্টা করবে। শত্রুর প্রকৃত পরিকল্পনা কি তা নিশ্চিতভাবে বলা কঠিন, তবুও এই ঝুঁকি থাকা সত্ত্বেও তাদের শত্রুদের বিরুদ্ধে হামলা চালাতে হবে। আইক সিদ্ধান্ত নেয়
আগামীকাল ভোরে আক্রমণ শুরু করবে। ভোরবেলা আইক প্ল্যান মতো হামলা করতে থাকে। এতে কমান্ডার বুঝে যায় যে আইক চলে এসেছে। সে নিজের সমস্ত সৈন্য একত্রিত করে ডিমনদের উপর পাথর দিয়ে হামলা চালাতে থাকে। আইক প্রতিহত করেই যায়, কিন্তু পুরো শক্তি দিয়ে হামলার আদেশ দেয় না, কারণ এর ফলে দুর্গে থাকা তাদের সঙ্গীদের ক্ষতি হতে পারে। শত্রুরা হামলা থামিয়ে দেয়। তাদের বিশ্বাস রাতে যুদ্ধ করলে তাদের পরাজয় হতে পারে। স্যাফিরোকে একটি গার্ড নোংরা দৃষ্টি দিলে হঠাৎ লিলিথ হাজির হয়ে জাদু দিয়ে তাকে ঝলসে দেয়। শত্রুরা আবার হামলা শুরু করে দেয়। লিলিথ জাদু দিয়ে ফিওরেন্টিনাকে পাহারা দেওয়া গার্ডদের দুর্বল করে ফেলে। স্যাফিরো ম্যাম জীবিত এই দেখে ফিওরেন্টিনা খুশি হয়ে যায়। হঠাৎ এক তীর এসে তাকে লেগে যায়। শত্রুপক্ষের কমান্ডার বুঝে গিয়েছিল যে তাদের সঙ্গীদের বাঁচাতে তারা নিশ্চয় আসবে। জাদুকর ডিমনদের শেষ করে দেওয়ার আদেশ দিলে হঠাৎ জিরন এসে হাজির হয়। লিলিথ সিগন্যাল পাঠালে আইক দ্রুত স্নাইপার দলকে জিরনের কাছে পাঠিয়ে দেয়। জিরনের দল ফায়ার করে শত্রুদের শেষ করতে থাকে। বন্দুক লোডিংয়ে গেলে বাকি ডিমনরা শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়ে। ফিওরেন্টিনা স্যাফিরোর কাছে ক্ষমা চায় তাকে নিরাশ করার জন্য। তারপর তার চোখ বন্ধ হয়ে যায়। তাই স্যাফিরো প্রতিশোধের আগুনে সবাইকে পুড়িয়ে ফেলতে থাকে। সে জাদুকরের গলা চেপে ফায়ার বল দিয়ে তাকে ঝলসে দেয়। এই দেখে বাকি শত্রুরা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। জিরন জানায় ফিওরেন্টিনা এখনো জীবিত আছে। এদিকে শত্রুরা ফিরে এসে কমান্ডারকে খবর দিলে সে বুঝে যায় যে জাদুর ব্যবহার করে ডিমনরা ভিতরে প্রবেশ করেছে। ডিমন সেনারা শত্রুদের মেরে সমস্ত দূরপাল্লার অস্ত্র ধ্বংস করে দেয়। জিরন ফ্লেয়ার গান মেরে আইককে হামলার সিগন্যাল দিলে আইক সমস্ত সৈন্যদের হামলার নির্দেশ দেয়। ডিমন সেনারা দ্রুত দুর্গ থেকে বেরোনোর পরিকল্পনা করে, কারণ এইখানে থাকলে শত্রুদের সঙ্গে তারাও বিস্ফোরণে মারা যাবে। উড়ন্ত ডিমনদের বিস্ফোরক নিয়ে আসতে দেখে শত্রুপক্ষের কমান্ডার সেনাদের পিছনে হটার আদেশ দেয়। উড়ন্ত ডিমনরা বিস্ফোরক ফেলে পুরো দুর্গকে উড়িয়ে ফেলতে থাকে। কমান্ডার নিজের সেনাদের দুর্গ ছেড়ে ফেরত যেতে বলে, কারণ এইখানে থাকলে বিস্ফোরণে সবাই মারা পড়বে। ডিমনরা এই যুদ্ধে বিজয় হয়ে যায়। এই জন্য সবাই খুব খুশি ছিল। এত সময়ে স্যাফিরো এবং ফিওরেন্টিনা অনেকটা সুস্থ হয়ে উঠেছে। তারা সবাই বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ জিরন জানায় শত্রুপক্ষের কাছ থেকে একটি সংবাদ এসেছে। সেটি রেড ড্রাগন ডিভিশনের কমান্ডার ইরুডেল পাঠিয়েছিল। সেই সংবাদে সে আইকের যুদ্ধ করার কৌশলের প্রশংসা করেছে। সঙ্গে এটাও বলেছে ভাগ্যে যদি থাকে তাহলে তাদের আবার অন্য কোনো যুদ্ধে সামনা হবে। আইক বুঝতে পারে ইরুডেল খুব বুদ্ধিমান কমান্ডার, কারণ কিভাবে সে স্যাফিরো ম্যামকে বন্দি করে এবং তার পোশাক দেওয়ালে টেঙে তাদের হতভম্ব করেছিল, যেভাবে সে সেনাদের ব্যবহার করেছিল আর যেভাবে সে সেনাদের পিছনে নিয়েছিল যখন সে বুঝতে পেরেছিল যে সে আর জিততে পারবে না। এই সব গুণ তাকে প্রশংসনীয় কমান্ডার বানায়। আইক তাকেও এক সংবাদ লিখে। প্রথমে সে ইরুডেলকে কৃতজ্ঞতা প্রকাশ করে তার প্রশংসা করার জন্য। এমনকি আইকও তার লড়াই করার কৌশলের প্রশংসা করে। যদি বলা হয় যুদ্ধক্ষেত্রে আবার দেখা করার, তবে সে অন্য কোথাও দেখা করবে যুদ্ধের পরিবর্তে বন্ধুত্বের হাত বাড়ানোর জন্য। আইক সেই সংবাদটি জিরনকে তার কাছে পাঠিয়ে দিতে বলে। সবার চিৎকার শুনে আইক বেরিয়ে দেখে সেখানে ডিমন লর্ড এসেছেন। জিরন তাকে এক বাচ্চা ভেবে আবল তাবল বলতে শুরু করলে আইক তাকে সরিয়ে ডিমন লর্ডের কাছ থেকে ক্ষমা চায়। তার আসল পরিচয় জানতে পেরে জিরন ভয়ে কাঁপতে থাকে। তাছাড়াও সে ডিমন লর্ড মানে অন্য কিছুই কল্পনা করে রেখেছিল। তার সেনারা তাকে এমন অদ্ভুত কিছু ভাবে এই বিষয়ে তিনি অতটা অবাক হন না, কারণ খুব কম সংখ্যক ডিমন আছে যারা ডিমন লর্ডকে দেখেছে। ডিমন লর্ড সমস্ত কমান্ডার এবং সেনাদের প্রশংসা করে যুদ্ধে বিজয় হওয়ার জন্য। বিশেষ করে আইক, যে কখনো ডিমন লর্ডের মাথা নত হতে দেয়নি। তার যত প্রশংসা করা হয় ততই কম। এর জন্য আইক মাথা নত করে ডিমন লর্ডকে সম্মান জানায়। ডিমন লর্ড ঘোষণা করেন আইকের মতো একজনকে একটি ব্রিগেড নিয়ন্ত্রণ করতে দেওয়া হলে সেটি তার জন্য অপমানজনক হবে। তাই আইককে তিনি সমস্ত সেনার কমান্ডার বানিয়ে দেন। এই শুনে সবাই খুশি হয়ে যায়। এটি ছিল জাদুকর আইকের কাহিনী, যে ডিমন লর্ড আর্মির জন্য অনেক কিছু করেছিল। একদিন সে সমস্ত প্রজাতিকে এক করে পৃথিবীতে শান্তি নিয়ে আসবে। এরই সাথে এই অ্যানিমের কাহিনী এইখানেই শেষ হয়ে যায়। এর সিজন 2 আসবে বলে মনে হয় না। যদি আসে তবে সেটিকেও আমি এক্সপ্লেন করে দিব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে নিশ্চয় জানান এবং অবশেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্টই আমাকে উৎসাহিত করে এমন কন্টেন্ট তৈরি করার জন্য। তাছাড়াও এই এক একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম লাগে, তাই সাপোর্ট করে আমার পাশে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।